নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, অবশেষে আবার আইএসএল এর সেকেন্ড কলকাতা ডার্বিটাও দেখতে দেখতে চলে এলো, যেখানে প্রথম কলকাতা ডার্বি দুর্ধর্ষ হয়েছে, যেখানে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটা 2-2 ড্র হয়েছিল এবং সেকেন্ড লেগে কিন্তু অনেক কিছু বদলা নেওয়ার ছিল দুই দলেরই। অর্থাৎ আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো যে কোন দল সেকেন্ড এই ম্যাচে বদলা নিতে পারবে। তার জন্য দুই দলের ফরমেশন, স্টার্টিং লাইন আপ কী হবে, দুই দলের প্লেয়িং 11 কী হবে এবং স্ট্র্যাটেজি অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি, আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করাবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান এই ম্যাচটা খেলা হবে 10ই মার্চ, অর্থাৎ রবিবার দিন রাত 8:30 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। তো এই ম্যাচটা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। ইস্টবেঙ্গলের জন্য বেশি ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ ইস্টবেঙ্গলকে আইএসএল এর টপ 6-এর দৌড়ে থাকতে গেলে এই ম্যাচটা জিততেই হবে এবং এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আবার এক লাফে টপ 6-এ পৌঁছে যেতে পারে। এবং মোহনবাগানের জন্য এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মোহনবাগান তারা যদি এই ম্যাচটা জিতে তাহলে মোহনবাগান লিগ শিল্ডের দৌড়ে কিন্তু থাকতে পারবে। অর্থাৎ এই ম্যাচটা মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনের জন্য ইকুয়ালি গুরুত্বপূর্ণ। তো দুই দলের কিন্তু শক্তি দুর্বলতা আমি বলে দিয়েছিলাম, তাও ছোট্ট করে বলে দিই। ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে শক্তিশালী দিক খুঁজে পাওয়া খুবই কম। ইস্টবেঙ্গল তাদের ডিফেন্স খারাপ, কারণ ইস্টবেঙ্গল তারা 18টা ম্যাচে গোল খেয়েছে 19টা, যেটা মোটেও ভালো রেকর্ড নয়। মানে ইস্টবেঙ্গল প্রত্যেক ম্যাচে একটা করে গোল খাচ্ছে এবং ইস্টবেঙ্গল গোল করেছে 18টা ম্যাচে 19টা। অর্থাৎ ইস্টবেঙ্গল যতগুলো ম্যাচে গোল করেছে ততগুলো ম্যাচে গোলই খেয়েছে। অর্থাৎ সেটাই হলে ইস্টবেঙ্গলের কিন্তু পয়েন্ট 18 ম্যাচে 18ই আছে। তাই অর্থাৎ ইস্টবেঙ্গলের কিন্তু অ্যাটাক খারাপ, ডিফেন্স খারাপ। ইস্টবেঙ্গল দল কিন্তু বুড়াহাড়েরা চলে যাওয়ার পর থেকে মাঝমাঠ থেকে সেরকম ক্রিয়েটিভিটি তৈরি করতে পারছে না। অর্থাৎ ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে শক্তিশালী দিক খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট, কারণ ইস্টবেঙ্গলের কিন্তু ডিফেন্স ভালো করে গোল বাঁচাতে পারছে না, অ্যাট্যাক ভালো করে গোল করতে পারছে না এবং মাঝমাঠ ভালো করে খেলা ক্রিয়েট করতে পারছে না। তবুও যদি ইস্টবেঙ্গল দলের শক্তিটা কিছুটা ধরি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কিন্তু ভালো গোল স্কোরার আছে ক্লেটন সিলভা, যিনি কিন্তু গোল ছন্দে আছেন। ভিক্টর ভাস্কুয়েজ কিন্তু এই মুহূর্তে মাঝমাঠে খুব একটা খারাপ পারফরমেন্স করছে না, ভালো পারফরমেন্স করছেন এবং হিজেজি মায়ের আর প্যান্টিচ কিন্তু ভালো ডিফেন্স করছে। অর্থাৎ এই ছোট ছোটগুলোই কিন্তু ইস্টবেঙ্গল দলের গুরুত্বপূর্ণ দিক। তাছাড়া ইস্টবেঙ্গলের কিন্তু আর শক্তিশালী দিক আমি খুঁজে পাচ্ছি না। এইবার আছে মোহনবাগান দলে। মোহনবাগান দলের কিন্তু এই মুহূর্তে সমস্ত দিকে তাদের শক্তিশালী প্রায়। মোহনবাগান কিন্তু গোল করছে, গোল বাঁচাচ্ছে এবং মাঝমাঠ থেকে খেলাও ক্রিয়েট করছে। মোহনবাগান তারা 16টা ম্যাচে গোল খেয়েছে 18টা, মানে মোহনবাগানের কিন্তু ডিফেন্স ভাঙছে। তবুও মোহনবাগান যেহেতু লাস্ট দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক ক্লিন শিট নিয়েছে, তাই এই মুহূর্তে মোহনবাগানের কিন্তু ডিফেন্সটাকে আমি কিছুটা শক্তিশালী দিক বলছি, কারণ আনোয়ার আলী আবার কিন্তু ডিফেন্সে ফিরে গেছে। মোহনবাগান দলের আক্রমণকে আমি শক্তিশালী কেন বলছি, মোহনবাগান তারা 16টা ম্যাচে গোল করেছে 31টা, মানে মোহনবাগান প্রত্যেক কটা ম্যাচে দুটো করে গোল করছে, যেটা একটা আউটস্ট্যান্ডিং রেকর্ড। এই কারণেই কিন্তু আমি বলছি মোহনবাগান তাদের আক্রমণ এবং মাঝমাঠ এবং অ্যাট্যাক তিনটাই কিন্তু শক্তিশালী দিক এবং মাঝমাঠ থেকে মোহনবাগান কিন্তু একাধিক গোলের চান্স ক্রিয়েট করছে। অর্থাৎ এই মুহূর্তে ধরলে মোহনবাগানের কিন্তু শক্তিশালী দিক ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই বেশি। এবং মোহনবাগানের যদি দুর্বল দিক ধরি, তাহলে মোহনবাগানের খেলোয়াড়রা কিন্তু প্রচণ্ড গোল মিস করে আর মোহনবাগানের কিন্তু ডিফেন্স মাঝে মাঝে ভেঙে যায়। এই দুটোই মোহনবাগানের দুর্বল দিক। তাছাড়া কিন্তু মোহনবাগান দলের কিন্তু সেরকম আর দুর্বল দিক এই মুহূর্তে নেই। এইবারে বলি এই ম্যাচে দুই দল কি প্লেয়িং 11 ফরমেশন স্টার্টিং লাইনআপে খেলবে। সবার প্রথমে ইস্টবেঙ্গল দলে আসি। ইস্টবেঙ্গল তাদের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত ইস্টবেঙ্গলকে আরও একবার 4-1 ফরমেশনে খেলাবে, যেখানে ইস্টবেঙ্গলের গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল। 4-এর ডিফেন্স, ডান দিকে যেহেতু রাকিব তার সাসপেনশন আছে, তাই ডান দিকে খেলবে লালচুলুঙ্গা এবং লালচুলুঙ্গা খেললে কিন্তু ডিফেন্সটা একটু মজবুত হবে। লেফট ব্যাকে খেলবে নিশু কুমার, কারণ নিশু তিনি কিন্তু বাঁদিক দিয়ে ইস্টবেঙ্গলের জন্য ভালো ডিফেন্সও করছে এবং মাঝে মাঝে গোলের চান্সও ক্রিয়েট করছে। এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে হিজাজিমার আর প্যান্টিচ। তো হিজাজি এবং প্যান্টিচ দুজনেই কিন্তু ভালো ডিফেন্স করছে এবং যেহেতু ইস্টবেঙ্গল প্রত্যেক ম্যাচে গোল হজম করছে, তাই আমি মনে করি শুরুতে কার্লেস কোয়াদ্রাত একটু ডিফেন্সিভ খেলায় খেলবে। তো এটা হবে ইস্টবেঙ্গলের 4টে ডিফেন্স। এইবারে আসি ইস্টবেঙ্গলের একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড, সেটা থাকবে সৌভিক চক্রবর্তী। সৌভিক লাস্ট ডার্বিতে ছিল না, ইস্টবেঙ্গল দল কিন্তু
সৌভিককে প্রচন্ড মিস করছিল, তবে সৌভিক তিনি কিন্তু এই ডার্বিতে অ্যাভেলেবেল আছে। তো দেখা যাক সৌভিক তিনি কি করেন। তো এই 5 জনের উপর কিন্তু ইস্টবেঙ্গলের পুরো ডিফেন্সের দায়িত্ব থাকবে। এইবার আসি ইস্টবেঙ্গলের আক্রমণের দিকে। ইস্টবেঙ্গল তাদের রাইট মিডে খেলবে নন্দা কুমার। নন্দা তিনি কিন্তু যাই করুক অন্তত গোল করছেন। বাদিকে খেলবে বিষ্ণু তিনি কিন্তু এই সিজনে সব থেকে কম সময় গোল করেছেন এবং বিষ্ণু তিনিও কিন্তু ভালো খেলছেন। এবং দুটো সেন্টার মিডফিল্ডার সেটা খেলবে ভিক্টর ভাস্কোয়েজ আর ময়েজ নেওরম সিং। তো যেহেতু গোয়ার বিরুদ্ধেও ময়েজ মাঝখান থেকে খেলছিল, তাই আমি মনে করি মোহনবাগানের বিরুদ্ধেও ময়েজকে মাঝখান থেকেই খেলাবে কার্লেস কোয়াদ্রাত, এবং একমাত্র স্ট্রাইকার সেটা থাকবে ক্লেটন সিলভা। অর্থাৎ এটা হবে ইস্টবেঙ্গল দলের প্লেয়িং 11 মোহনবাগানের বিরুদ্ধে। এবং অবশ্যই ইস্টবেঙ্গল দল তার সেকেন্ড হাফে হারমানজোত খাবড়া, সাউল ক্রিস্পো, ফেলেসিও ব্রাউন ফরবেস ইত্যাদি প্লেয়ারকে নামাবে। তো এইবারে আসি মোহনবাগান দলের প্লেয়িং 11-এ। মোহনবাগান আরও একবার 3-5-2 ফরমেশনেই খেলবে, যেখানে মোহনবাগানের গোলকিপারে থাকবে ভিশাল ক্যাথ। 3-এর ডিফেন্স, 3টেই সেন্টার ব্যাক সেটা থাকবে আনোয়ার আলী, হেক্টর ইউস্তে আর সুভাশিস বোস। অর্থাৎ 3টেই সেন্টার ব্যাক থাকবে মোহনবাগানের। এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে অভিষেক সূর্যবংশী। এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো উইং ব্যাক সেটা থাকবে মানবীর সিং এবং লিস্টন কোলাসো। যেহেতু মোহনবাগান এই ম্যাচটা আবার প্রায় 9 দিন বাদে খেলতে নামছে, তাই আমি মনে করি কোনো প্লেয়ারের আর উঠিয়ে বসিয়ে খেলার কোনো ব্যাপার নেই। 9 দিন পরে খেলতে সমস্ত প্লেয়াররা পুরোপুরি রেস্ট থেকে আবার আসছে, অর্থাৎ সমস্ত প্লেয়ারকে ফুললি ফিট মনে হবে। অর্থাৎ দুই সাইডে খেলবে লিস্টন কোলাসো এবং মানবীর সিং। এবং লিস্টন মানবীর তাদের উপর কিন্তু আশা থাকবে এরা দুজন দরকারে ডিফেন্স এবং দরকারে অ্যাটাকে যাবে। অর্থাৎ উইং ব্যাকের কাজ কিন্তু 3-5-2 ফরমেশনে প্রচণ্ড, কারণ এরা দরকারে ডিফেন্সও করে, দরকারে আক্রমণেও আসে। অর্থাৎ অভিষেক সূর্যবংশী, মানবীর আর লিস্টনের ওপর কিন্তু ডিফেন্সের দায়িত্বও থাকবে। এবারে আসি মোহনবাগানের আক্রমণের দিকে। মোহনবাগান তাদের দুটো সেন্ট্রাল মিডফিল্ডার সেটা খেলবে অনুরোধ থাপা এবং জনি কাউকো। অনুরোধ থাপা দুজনকে কিন্তু কমিউনিকেট করে খেলতে হবে, যাতে দরকারে একবার থাপা ওপরে আসতে পারে এবং দরকারে একবার কাউকো ওপরে যেতে পারে। অর্থাৎ দরকারে আপ অ্যান্ড ডাউন করে খেলতে হবে। এবং দুটো সেন্টার ফরওয়ার্ড সেটা থাকবে ডিমিট্রি পেড্রাটস আর জেসন কামিন্স। এবং আমি চাইবো জেসন কামিন্সকে দিয়ে স্টার্ট করা, আর্মান্ডো সাডিকুকে পরে নামাক। এবং ডিমি পেড্রাটসের উপর কিন্তু নজর থাকবে, কারণ ডিমি পেড্রাটস অথবা জনি কাউকোকে কিন্তু মার্ক করে খেলবে ইস্টবেঙ্গল দল। কারণ কার্লেস কোয়াদ্রাতের স্ট্র্যাটেজি যতদূর জানি, নয় জনি কাউকো নয় ডিমি পেড্রাটস, যে কোনো একটা প্লেয়ার কিন্তু মার্ক থাকবে। তাই এই দুই প্লেয়ারের ওপর কিন্তু বিশেষ নজর থাকবে। এবং অবশ্যই সেকেন্ড হাফে মোহনবাগানের জন্য সাহাল আব্দুল সামাদ, ব্র্যান্ডন হ্যামিল, আর্মান্ডো সাডিকু ইত্যাদি প্লেয়াররা নামবে। তো এটাই হবে কলকাতা ডার্বিতে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দলের প্লেয়িং 11 ফরমেশন স্টার্টিং লাইন আপ। তো বন্ধুরা, দুই দলের শক্তি দুর্বলতা, প্লেয়িং 11 ফরমেশন স্টার্টিং লাইন সমস্তটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, মোহনবাগান না ইস্টবেঙ্গল? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।